নিঝুম রাত, চারপাশটা নিস্তব্ধ। সেই কখন থেকে গভীর ঘুমে মগ্ন, অথচ রুশদির চোখে ঘুমের লেশমাত্র নেই। এক বুক বিষণ্ণতার ব্যাকুলতা নিয়ে সে বিছানার এপাশ ওপাশ করছে। মনটা তার ভীষণ খারাপ। ফারাজের একটিমাত্র কল বা বার্তার আশায় সে চাতক পাখির মতো মোবাইলের পানে চেয়ে বসে আছে। ফারাজ যখনই কোনো ট্যুরে যায়, রুশদি নিজে থেকে কখনো কল বা মেসেজ দেয় না। যদি সে ব্যস্ত থাকে, অকারণ বিরক্তির কারণ হতে রুশদির ভীষণ দ্বিধা জাগে। কিন্তু হিসাব অনুযায়ী ফারাজের এতক্ষণে ল্যান্ড করার কথা, হয়তো এতক্ষণে হোটেলেও পৌঁছে গেছে। তবে এখনও কেন সে একটা কল করলো না? রুশদি ফোনটা বুকের উপর আলতো করে চেপে ধরে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। বুকের ভেতরটা অধীর আগ্রহে দুলছে। কখন স্ক্রিনটা আলো হয়ে উঠবে, কখন প্রিয় মানুষটার মন ভেসে উঠবে। কিন্তু ফারাজের কোনো খোঁজ নেই। এক দীর্ঘশ্বাস রুশদির ঠোঁট গোল গোলে বেরিয়ে এলো। ঠিক তখনই আচমকা ফোনটা কেঁপে উঠল। চিরচেনা রিংটনটা বেজে উঠতেই রুশদির হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। ফারাজ কল করেছে। একরাশ তীব্র আনন্দ আর উত্তেজনা নিয়ে সে তাড়াহুড়া করে ফোনটা হাতে নিল। কিন্তু স্ক্রিনের দিকে তাকাতেই আনন্দের সেই রঙিন ফানুস মুহূর্তে চুপসে গেল। কোনো চেনা নাম নয়। স্ক্রিনে জ্বলজ্বল করছে সিম কোম্পানির কাস্টমার কেয়ারের নাম্বার। মুহূর্তেই মেজাজটা বিগড়ে গেল তার। একটা বিরক্তিসূচক শব্দ করে ফোনটা পাশে ছুঁড়ে ফেলে দিল সে। কিন্তু শান্তি নেই। কিছুক্ষণ পর আবার বেজে উঠল ফোন। রুশদি ভাবল, এবার নিশ্চয়ই ফারাজ। মনের ভেতরে সুপ্ত আশাটা আবার চাড়া দিয়ে উঠল। কিন্তু না, এবারও সে একই উপদ্রব। কাস্টমার কেয়ারের নাম্বার। চরম বিরক্তিতে রুশদি কলটা কেটে দিল। কিন্তু ওপাশ থেকে যেন জেদ চেপেছে। একের পর এক কল এসেই যাচ্ছে। সে কাটতে কাটতে ক্লান্ত, বিরক্ত। এই মাঝরাতে সিম কোম্পানির কি কোনো কাজ নেই? তাকে কেন বারবার এভাবে জ্বালানো হচ্ছে? একদিকে ফারাজের অন্যর বুকের ভেতর একটা শূন্য উদাসীনতা তৈরি করেছে, অন্যদিকে এই অসহ্য জ্বালাতন। আর সহ্য করতে না পেরে রুশদি ফোনটা সাইলেন্ট করে উপর করে রেখে দিল। এদিকে হোটেলের বিলাসবহুল রুমে বসে ফারাজের কপালে তখন চিন্তার ভাঁজ। সে একের পর এক কল দিয়ে যাচ্ছে রুশদিকে, আর ওপাশ থেকে প্রতিবারই কলটা কেটে দেওয়া হচ্ছে। ফারাজ ক্রমশ অস্থির হয়ে উঠছে। রুশদি এমন করছে কেন? সে কি কোনো কারণে রেগে আছে, নাকি কোনো সমস্যা হলো? 1 2 3 করতে করতে ফারাজ 100 বারেরও বেশি চেষ্টা করলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া মিলল না। ফারাজের ভেতরের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিল। আর কোনো উপায় না দেখে গভীর রাতেই সে ফোন করলো রাইমা খানকে। ওপাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠে ফোন রিসিভ হতেই ফারাজ ব্যাকুল হয়ে বলল, হ্যালো, আমি একটু রুমে গিয়ে দেখবি রুশদির কিছু হয়েছে কিনা। ও আমার কোনো কল ধরছে না। রাইমা খান ছেলের কণ্ঠের এই চরম উদ্বেগ টের পেয়ে বিছানা ছেড়ে উঠলেন। গভীর কিন্তু আশ্বস্ত করার সুরে বললেন, তুমি লাইনে থাকো ফারাজ, আমি গিয়ে দেখছি। রাইমা খান রুশদির দরজার সামনে এসে মৃদু করাঘাত করলেন। মাঝরাতে দরজায় টোকা পড়ার শব্দে রুশদি কিছুটা চমকে উঠল। বিছানা ছেড়ে গিয়ে সিটকিনিটা খুলতেই সামনে শাশুড়িকে দেখে সে অবাক হলো। চোখে মুখে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আম্মি, এত রাতে কোনো সমস্যা হয়েছে? রাইমা খান কোনো ভূমিকা না করে নিজের হাতের ফোনটা রুশদির দিকে বাড়িয়ে দিলেন। গম্ভীর কিন্তু উদ্বিগ্ন গলায় বললেন, ফারাজ, সে কখন থেকে তোমাকে কল করছে, তুমি নাকি কল ধরছো না। ও এখনো লাইনে আছে, কথা বলো ওর সাথে। ফোনটা রুশদির হাতে দিয়ে রাইমা খান আর দাঁড়ালেন না, নিজের ঘরের দিকে পা বাড়ালেন। রুশদি দরজাটা আবার লক করে দিয়ে ফোনটা কানে ধরল। মনের ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ফারাজ তাকে কল কখন করলো? সে তো ফোনের দিকেই চাতক পাখির মতো তাকিয়েছিল। ফারাজের নাম্বার থেকে তো কোনো কল আসেনি। ধক করে ওঠা বুক আবার কাঁপো কাঁপো গলায় সে বলল, হ্যালো। ওপাশ থেকে ফারাজের গলা ভেসে এলো, তীব্র ক্ষোভ আর দুশ্চিন্তা মেশানো কণ্ঠস্বর। কল ধরছো না কেন এতক্ষণ? রুশদিও একটু অভিমানী সুরে উত্তর দিল, আপনি কল দিলে তো ধরবো। তোমাকে আমি 100-এরও বেশি কল দিয়েছি রুশদি। আপনি মিথ্যা বলছেন। রুশদি সোজা নাকচ করে দিল। তোমার ফোনটা কোথায়? আগে নিচের ফোনটা চেক করো। ফারাজ ওপাশ থেকে প্রায় ধমকে উঠল। রুশদি বিছানায় গিয়ে বসলো এবং নিজের ফোনটা হাতে নিল। কল লিস্ট ঘেটে কোথাও ফারাজের নাম বা নাম্বার দেখতে পেল না। সে বেশ জোর দিয়েই বলল, কই, আমার ফোনে তো কোনো কল আসেনি। আপনি মিথ্যা বলছেন। আপনি বরং এখন আমার ফোনে একটা কল দিন তো, দেখে আসে কিনা।
ফারাজ আর কথা না বাড়িয়ে লাইনের কলটা কেটে দিল। তারপরের মুহূর্তে রুশদির ফোনে হোয়াটসঅ্যাপের রিংটন বেজে উঠল। স্ক্রিন দিকে তাকাতে রুশদির চোখ চড়ক গাছে। আবার সে কাস্টমার কেয়ারের মতো দেখতে অদ্ভুত নাম্বারটি 22200 ভেসে উঠেছে। কল লিস্ট চেক করে দেখে এই নাম্বার থেকে মোট 207 বার কল এসেছে। রুশদি এবার নিজের কপালে হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। তার মাথা তখন নিজের বোকামির চোটে চক্কর খাচ্ছে। হোয়াটসঅ্যাপে কখনো সিম কোম্পানি থেকে কল আসে? হঠাৎ করেই তার মনে পড়ে গেল ফারাজের ওপর কোনো এক রাগের কারণে সে তার নাম্বারটি একটি কাস্টমার কেয়ারের কোড নাম্বার দিয়ে সেভ করে রেখেছিল। আর এই অদ্ভুত কাণ্ডের কথা একেবারেই ভুলে গেছে। ওদিকে বেচারা ফারাজ কল দিয়ে গেছে আর সে সিম কোম্পানির উপদ্রব ভেবে প্রতিবার কল কেটে দিয়েছে। লজ্জায় রুশদি এবার কলটা রিসিভ করে আমতা আমতা করে বলল। হ্যালো। ওপাশ থেকে ফারাজ তপ্ত নিঃশ্বাস ফেলে বলল। পেয়েছো এবার প্রমাণ? দেখেছো আমি কতবার তোমাকে কল করেছি? রুশদি জিভ কেটে ভীষণ অপরাধী গলায় বলল। আসলে আমি আপনার নাম্বারটা সিম কোম্পানির নম্বর দিয়ে সেভ করে রেখেছিলাম, তাই কাস্টমার কেয়ার ভেবে ভুলে কেটে দিয়েছি। হ্যাঁ, শেষমেশ এই নাম দিয়ে ফারাজের নাম্বার সেভ করেছে তার বউ। ফারাজ ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে কপাল চাপড়ানোর ভঙ্গিতে বলল। ও হে গর্ধব নারী, এমন এক গর্ধব আমার কপালেই ছিল। অপমানটা গায়ে লাগলো রুশদির। সে ঠোঁট উল্টে পাল্টা জবাব দিল। আপনি নিজে একটা গর্ধব। তুমি আপনি? তর্ক রাখো। শের কোথায় এখন? রুশদি ঘুমন্ত শেরের দিকে তাকিয়ে নরম গলায় বলল। ঘুমের দেশে, অনেক আগে ঘুমিয়ে পড়েছে। রাতে খেয়েছো কিছু? প্রশ্নটা আচমকা আসায় রুশদি থতমত খেয়ে গেল। না বললেই বকার ঝুড়ি খুলে বসবে। না। হ্যাঁ। না নাকি হ্যাঁ কোনটা? জানি না। তার মানে খাওনি? না খেয়ে থেকে নিজেকে কষ্ট দিয়ে কি এমন মজা পাও শুনি? বহুত মজা। আপনি তা বুঝবেন না, ওসব ছাড়ুন। আসবেন কবে বলুন আগে? ওপাশ থেকে ফারাজের ঠোঁটের কোণের মৃদু হাসিটা যেন মুঠোফোনের তরঙ্গ পেরিয়ে রুশদির কানে এসে পৌঁছালো। ফারাজ খুব আস্তে করে গভীর এক আশ্বাসে বলল। কালকে। এরপর ওরা বেশ কিছুক্ষণ কথা বলল। রুশদি ভেবেছিল ঘুমিয়ে পড়বে, কিন্তু না ঘুমিয়ে সে টেবিলের ল্যাম্পটা জেলে বসলো। সামনেই পড়ে আছে ভর্তি পরীক্ষার মোটা বইগুলো। মনটাকে শক্ত করে সব চিন্তা দূরে ঠেলে সে গভীর মনোযোগ দিয়ে আবার পড়তে বসলো। ফারাজের আজই ফিরবে বলেছিল, তবে এখনও আসেনি। এদিকে রুশদি এক বুক মহা অপেক্ষার ব্যাকুলতা নিয়ে সে তার স্বামীর পথ চেয়ে বসেছিল। ইদানিং ফারাজের সঙ্গে সম্পর্কটা যত গভীর হচ্ছে, লোকটাকে ছাড়া রুশদির যেন আর কিছুই ভালো লাগে না। ফারাজ পাশে থাকলে মনের ভেতর অন্যরকম এক প্রশান্তি অনুভব হয়। এক অদ্ভুত ভালো লাগা এসে ঘিরে ধরে তাকে। ট্রিপে কিংবা ফারাজ যখন অফিসে থাকে, রুশদির পুরো সময়টা যেন এক চরম একঘেয়েমিতে কাটে। অকারণেই বারবার এই মানুষটার কথাই মনে পড়ে। একমাত্র যখন সে পড়ার টেবিলে মন দেয়, কেবল তখনই সময়টা একটু দ্রুত কাটে। মাঝে মাঝে রুশদি নিজেই ভেবে অবাক হয়, ইস, তার জীবনটা কত দ্রুত বদলে গেল, তাই না? বিয়ের পর মেয়েদের শুধু নাম বা পরিচয় নয়, পুরো দুনিয়াটা বদলে যায়। আগে সে ছিল স্বাধীন, চঞ্চল, একটু বেয়াদব রুমাইসা হক রুশদি। আর আজ তার পরিচয় সে মিসেস খান, মিসেস সরফরাজ খান। আজ রুশদি একটি বিশেষ কাণ্ড করেছে। সে শাড়ি পরেছে। ফারাজ তাকে প্রায় শাড়ি পরে থাকার কথা বলে, কিন্তু রুশদি শাড়িতে একদমই অভ্যস্ত নয় বলে সচরাচর তা পরা হয় না। আজ ফারাজকে চমকে দেওয়ার জন্য আলমারি ঘেটে সে একটি আকাশি আর গোলাপি রঙের মিশ্রণের চমৎকার জামদানি শাড়ি পরেছে। শাড়িটা জড়িয়ে সে এসে দাঁড়ালো ড্রেসিং টেবিলের আয়নার সামনে। আলতো হাতে পিঠ অবধি ছড়িয়ে থাকা মেঘবরণ চুলগুলো খুলে দিল। চোখে সামান্য আইলাইনারের ছোঁয়া, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর ঠোঁটে আর কপালে একটা ছোট্ট টিপ। ব্যাস, এই সামান্য সাজেই তাকে যেন কোনো এক রূপকথা রাজকন্যার মতো অপার্থিব লাগছিল। জামদানির জমিনে তার গায়ের রঙটা যেন আরও বেশি খোলতাই হয়েছে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে রুশদি নিজেই কিছুটা আড়ষ্ট বোধ করলো। আবার একটুখানি হাসি ঠোঁটের কোণে ফুটে উঠল। ফারাজ আজ দেখলে নিশ্চয়ই চোখ ফেরাতে পারতো না, অবাক হবে নিশ্চয়ই লোকটা তাকে শাড়ি পরতে দেখে। ঠিক তখনই ছোট্ট শের রুমে প্রবেশ করলো। মমকে এমন অপরূপ সাজে শাড়িতে দেখে পুচকুটা দরজার কাছে গালে হাত দিয়ে একেবারে থমকে দাঁড়িয়ে গেল। তার কচি চোখ দুটো বিস্ময় আর মুগ্ধতায় বড় বড় হয়ে উঠল। সে মন্ত্রমুগ্ধের মতো উচ্চারণ করল, ও
আমাকে কতগুলো সুন্দর লাগছে মম। পেছন থেকে শেরের এই মিষ্টি কণ্ঠ শুনে রুশদি চমকে ঘুরে তাকালো। এই পুচকুটার এমন জহুরির মতো পারক আর মুগ্ধ চাহনি দেখে সে ভীষণ লজ্জা পেয়ে গেল। দুই হাত দিয়ে নিজের রাঙা হয়ে ওঠা মুখটা চেপে ধরে লজ্জা সামলানোর চেষ্টা করে হেসে বলল। আসলে এতগুলো সুন্দর লাগছে আমাকে। শের দুই হাত ছড়িয়ে দিয়ে উৎসাহে বলল, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল মম অফ দ্য ওয়ার্ল্ড। তোমার মতো সুন্দর আর কেউই নেই। আমার পাপার একদম পারফেক্ট ওয়াইফ। পুচকু ছেলের মুখে এত বড় বড় পাকা কথা শুনেই রুশদি হেসে উঠল। সে শাড়ির কুচিটা এক হাতে একটু টেনে নিচু হয়ে পায়ের পাতায় ভর দিয়ে শেরের মুখোমুখি বসলো। শের তুলতুলে দুই গালে হাত রেখে নরম গলায় বলল, ওরে আমার পাকনা ছেলে, তুমি জানো তুমি নিজে কত সুন্দর। তুমি হলে পৃথিবীর সেরা সুন্দর, কারণ তোমার কাছে একটা ভীষণ সুন্দর মন আছে। আর তোমার মনটা এত ভালো বলেই তো আমাকে তোমার এত সুন্দর মনে হয়। এখন ভালো ছেলের মতো মমকে একটা উম্মা দাও তো দেখি। রুশদি নিজের গালটা আদুরে ভঙ্গিতে এগিয়ে দিতে শের আর কার্পণ্য করল না। সে এক আটটা নয় একেবারে টপাটপ 8-10টা চুমু খেয়ে বসলো মমের গালে। রুশদি ফিক করে হেসে ফেলল। এরপর খুব সাবধানে শাড়িটা সামলে নিয়ে সে শেরকে নিজের কোলে তুলে নিল। বিছানায় আরাম করে বসে পুচকুটাকে কোলের উপর বসিয়ে শুরু হলো তাদের রোজকার গল্পগুজব আর খুনসুটি। রুশদির এই বাচ্চাটার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে। শের যেদিন প্রথম তাকে বলেছিল রুশদির বাবা তাকে ভালোবাসে না তো কি হয়েছে, শের তো তার বাবাই, সে অনেকগুলো ভালোবাসে তার মেয়েকে। সেদিন থেকে এক ফোঁটা ছোট বাচ্চার প্রতি তার ভালোবাসা যেন আকাশ ছুঁয়েছিল। নিজের অজান্তেই শের তার কলিজার টুকরো হয়ে গেছে। হঠাৎ করেই চঞ্চল শেরের মুখটা কিছুটা গম্ভীর হয়ে গেল। সে রুশদির চোখের দিকে তাকিয়ে আচমকা প্রশ্ন করল, জানো মম, আমি সবার কাছে শুনেছি সৎ মারা নাকি বাচ্চাদের একটু ভালোবাসে না, অনেক পচা ব্যবহার করে। তুমি তাহলে আমাকে এত ভালোবাসো কেন? শেরির মুখে এমন একটা স্পর্শকাতর প্রশ্ন শুনে রুশদির বুকটা এক মুহূর্তের জন্য মোচড় দিয়ে উঠল। তবে সে নিজের ভেতরের আবেগ সামলে নিয়ে আলতো করে হাসলো। শেরের চুলে বিলি কেটে দিয়ে উল্টো প্রশ্ন করলো, অনেকে তো সৎমাকে পছন্দ করে না, ভালোবাসে না, তাহলে তুমি কেন আমাকে এত ভালোবাসো? শের এক মুহূর্ত দেরি না করে খুব সহজ সরল গলায় উত্তর দিল, কারণ তুমি আমার মম, তাই। এবার তুমি বলো কেন আমাকে এত ভালোবাসো? রুশদি শেরকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে পরম মমতায় বলল, আমি তোমাকে সৎ ছেলে নয়, একদম নিজের বাবু মনে করি, তাই ভালোবাসি। সত্যি বলতে তুমি আমাকে যতটা ভালোবাসো আমি হয়তো এখনো তোমাকে ঠিক ততটা ভালোবাসতে পারিনি। আর তাছাড়া তোমার মতো এমন একটা কিউট বাবুকে কি না ভালোবেসে থাকা যায় বলো? রুশদির বুকে মাথা রেখে শের এক অদ্ভুত শান্তি খুঁজে পেল। আর রুশদির মনে হলো রক্তের সম্পর্ক না হলেও মনের এই অটুট বাঁধন পৃথিবীর যে কোনো সম্পর্কর চেয়েও মধুর। ফারাজের আসার কোনো খবর না পেয়ে রুশদি নিজেই তাকে কল করলো। ওপাশ থেকে কল রিসিভ হতেই রুশদি একটু অভিমানী গলায় জিজ্ঞেস করলো, হ্যালো, কোথায় আপনি? হোটেলে আছি। দেশে আসেননি এখনো? না, আজকে আর আসা হবে না, ট্রিপটা একটু ডিলে হয়েছে, আগামীকাল ফ্লাইট। কথাটা শোনা মাত্রই রুশদির মনটা ভীষণ খারাপ হয়ে গেল। বুকের ভেতর জমানো সব উৎসাহ মুহূর্তেই দমে গেল। সে কোনো মতে বলল, ও আচ্ছা, রাখি, পরে কথা হবে। ফারাজ নিজেই বলেছিল আজ সন্ধ্যার মধ্যে সে বাসায় থাকবে, আর তাকে একটা বড়সড় সারপ্রাইজ দিতেই রুশদি আজ অনেক দিন পর এত কষ্ট করে শাড়ি পরেছিল। এমনিতে সে সব সময় সাধারণ 3 পিস পরেই থাকে। বেচারি মন খারাপ করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে শাড়ির পিনগুলো একে একে খুলতে লাগলো। গহনার সাজগোজের আনুষঙ্গিকগুলো তুলে রেখে শাড়িটা বদলে সে আবার তার চেনা রূপ একটা সাদা আর গোলাপি রঙের মিশ্রণে 3 পিস পরে নিল। মনের ভেতরে সবটুকু আনন্দ যেন এক নিমিষেই উবে গেছে। এতক্ষণ সে রুশদির রুমেই ছিল, এখন সে মিতুর সাথে গল্প করতে গেছে। আর সিফাত হয় বাসায় ঘুমাচ্ছে, নয়তো কোনো ক্লাবে আড্ডা দিচ্ছে। শানু এই মুহূর্তে লাপাত্তা। ফারাজ যখন খানবাড়িতে প্রবেশ করলো, রাইমা খান তখন ড্রয়িং রুমে পার হচ্ছিল। হুট করে এই ছেলেকে সামনে দেখে তিনি চমকে উঠলেন, অবাক হয়ে বললেন, তুমি? রুশদি তো বললো তুমি আজ আসবে না। ফারাজ মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে কেবল একটা মিষ্টি হাসি হাসলো। তখনই রাইমা খানের নজর গেল ফারাজের হাতের দিকে। সেখানে শোভা পাচ্ছে এক
তোড়া তাজা লাল গোলাপ। ছেলের হাতের সেই গোলাপের তোড়াটা দেখে বুঝতে বাকি রইল না যে আসল ব্যাপারটা কি। তিনি মুচকি হাসলেন এবং কৌতুক ভরা গলায় রসিকতা করে বললেন, वाओ भैया, सरप्राइज। हरामी, नसीब में ऐसा कहाँ लिखा था। রাইমা খান মুচকি হাসতে হাসতে না দেখার ভান করে সেখান থেকে চলে গেলেন। মায়ের এমন রসিকতা শুনে ফারাজও মনে মনে হাসলো। এরপর সে পা বাড়ালো নিজের ঘরের দিকে। মাঝপথে করিডোরেই তার দেখা হয়ে গেল মিতু আর ছোট্ট শেরের সাথে। ফারাজ পকেট থেকে মিতু আর শেরের জন্য আনা চকলেটগুলো বের করে তাদের হাতে তুলে দিল। তারপর শেরের মাথায় হাত বুলিয়ে আলতো করে জিজ্ঞেস করলো, তোমার মম কোথায়? শের মুখটা একটু ছোট করে বলল। তুমি মন খারাপ করে বসে আছে। ফারাজের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কেন, কি হয়েছে ওর? আমাকে তো কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন খালামণির সাথেই থাকো। ফারাজ শেরকে আদর করে বলে রুমের দিকে এগিয়ে গেল। ফারাজ রুশদির ঘরের সামনে এসে খুব সাবধানে শব্দহীনভাবে দরজাটা খুলল, যেন ভেতরের মানুষটা বিন্দুমাত্র টের না পায়। সে দরজা চৌকাঠে পা এলিয়ে হেলান দিয়ে দাঁড়ালো। ঘরের ভেতরে তাকিয়ে দেখলো রুশদি পড়ার টেবিলে বসে আছে ঠিকই, কিন্তু পড়াশোনায় তার মন নেই। বই খোলা থাকলেও সে শূন্য দৃষ্টিতে চেয়ে নখের কোণ খুঁটছে, আর তার মুখে রাজ্যের মেঘ জমে আছে। ফারাজ ঠোঁট গোল করে একটা চেনা শীষ বাজালো, যাতে রুশদির মনোযোগ কাড়ে। এরপর মৃদু বলল, আসসালামু আলাইকুম। সেই পরিচিত কণ্ঠস্বর কানে আসতে রুশদি এক ঝটকায় পেছনে ফিরে তাকালো। দরজায় দাঁড়ানো ফারাজকে দেখা মাত্রই তার চোখের পলক যেন জাদু মন্ত্রের মতো মনের সব মেঘ কেটে গেল। মন মরা ভাবটা এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। ফারাজ সত্যি সত্যি ফিরে এসেছে। রুশদি আর এক মুহূর্ত দ্বিধা করল না। সে চেয়ার ছেড়ে প্রায় দৌড়ে গিয়ে ফারাজকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রিয় মানুষের বুকের চেনা ওমে মাথা রাখতেই তার অভিমানী মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। তুমি তো দিন দিন রোমান্টিক হয়ে যাচ্ছ বউ। রুশদির বুকের ভেতরটা তখন অদ্ভুত এক লজ্জায় তোলপাড় হচ্ছে। ফারাজকে হঠাৎ এভাবে সামনে দেখে ফেলার আকস্মিকতায় নিজের আবেগকে সে বাদ দিয়ে রাখতে পারেনি। হুট করেই ছুটে গিয়ে জড়িয়ে ধরেছিল মানুষটাকে। এখন ঘোর কাটতেই নিজের চপলতায় তার মগজ জুড়ে লজ্জার নীল বিষাদ খেলা করছে। উত্তেজনার বশে একই করে ফেলল সে। না পারছে ফারাজকে ছেড়ে দূরে সরতে, না পারছে এই উষ্ণতা থেকে নিজেকে গুটিয়ে নিতে। শেষমেশ লাজুকতা এড়াতে ফারাজের চওড়া বুক থেকে মাথা তুলল রুশদি। কাজল মাখা দুই চোখে একরাশ কৃত্রিম অভিমান নিয়ে ফারাজের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, মিথ্যা বললেন কেন তবে? বললেন তো আজ আসবেন না। ফারাজ কোনো উত্তর দিল না। হাতের আড়ালে রাখা রক্তবর্ণ গোলাপের তোড়াটা রুশদির চোখের সামনে মেলে ধরল সে। মৃদু হেসে ধীর গলায় বলল, তোমাকে সারপ্রাইজ দেবো বলেই তো অতটুকু লুকোচুরি। রুশদি এবার হালকা মুখ ঝামটা দিয়ে বলল, আপনার সারপ্রাইজ দিতে গিয়ে আমার সারপ্রাইজটা তো পুরো জলেই গেল। আপনাকে চমকে দেব বলে কত শখ করে শাড়িটা পরেছিলাম, অথচ আপনি আসবেন না দেখে সব খুলে ফেললাম। উফ, কি যে সুন্দর লাগছিল, আমাকে মিস করলেন। ইস, আগে কেন বললে না? মিস মানে তো একেবারেই লস প্রজেক্ট। এখন তবে কি করা যায়? খানবাড়ির সুপ্রস্থ বারান্দায় বিকেলের মরা রোদে বসে কফি খাচ্ছিল সানজানা খান। তার আভিজাত্য মাখা ব্যক্তিত্বে একটা গভীর আবেশ সবসময় থাকে। রুশদি তার সামনে বসতেই তিনি কফির কাপে শেষ চুমুক দিয়ে সরাসরি কাজের কথায় এলেন। কুশল বিনিময়ের পালাটা খুব একটা দীর্ঘ হলো না। সানজানা খান হঠাৎ রুশদির চোখে চোখ রেখে বললেন, তোমার সঙ্গে কিছু জরুরি কথা ছিল রুশদি। রুশদি সোজা হয়ে বসে বিনীতভাবে বলল, জি ফুপি, বলুন। সানজানা খান একটু সময় নিয়ে বললেন, তোমার ছোট বোন মিতু মেয়েটা আমার বড় পছন্দ হয়েছে। এই যুগে এমন শান্ত আর স্নিগ্ধ স্বভাবের মেয়ে মেলা ভার। গত কয়েকদিন ওর সাথে যতবার কথা হয়েছে প্রতিবারই আমি ওর সারল্যে মুগ্ধ হয়েছি। রুশদি একটা ছোট নিঃশ্বাস ফেলে হাসল। বোনকে নিয়ে গর্ব করে বলল, ও তো আমাদের সব বোনেদের মধ্যে একদমই আলাদা। ফুপি বড্ড শান্ত আর একটু ভীতু প্রকৃতির। দুনিয়াদারির ঘোর প্যাচও একদম বোঝে না। মুহূর্তেই সানজানা খানের কণ্ঠস্বর স্থির হয়ে এলো। তিনি সরাসরি প্রস্তাবটা ছুড়ে দিলেন, আমি মিতুর সঙ্গে সিফাতের বিয়ে দিতে চাই। কথাটা যেন রুশদির কানে বজ্রপাতের মতো আছড়ে পড়ল। বিস্ময় বিমূঢ় হয়ে সে প্রায় চিৎকার করে উঠল, কি বলছেন ফুপি? অসম্ভব।
শিফাত ভাইয়া আর মিতু দুজন সম্পূর্ণ আলাদা জগতের মানুষ, এটা কোনোভাবেই সম্ভব না। সানজানা খান দমে গেলেন না। নিজের যুক্তি সাজিয়ে তিনি ঠান্ডা গলায় বললেন, আমাদের কোনো কিছুর অভাব নেই রুশদি, উল্টো বলতে গেলে সব কিছুর প্রয়োজন অতিরিক্ত আছে। আর এসবের মাত্র উত্তরাধিকার সিফাত। মিতু এখানে রাজকন্যার মতো থাকবে। এছাড়া সিফাত একটু অন্যরকম, সেটা তো তোমরা আর অজানা নয়। সেই কারণেই আমি এত দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিচ্ছি। পুরুষ মানুষ তো বিয়ের পরপরই বদলে যায়। দায়িত্ব কাঁধে পড়লেই মিতুকে সে আগলে রাখবে। রুশদি এবার আর নিজেকে সংবরণ করতে পারল না। কণ্ঠে কাঠিন্য মেখে সে সোজাসুজি উত্তর দিল, বেয়াদ্দবি নেবেন না ফুপি, কিন্তু আপনি হয়তো আমার আর মিতুর মাঝে পার্থক্য করতে ভুলে গেছেন। আমার নানা বাড়ির সম্পদের কোনো অভাব নেই যে টাকার চাকচিক্য দেখে আমরা বোনকে বিয়ে দিব। আর মিতু এখনো ছোট, কিন্তু ওর বোধ শক্তি বয়সের চেয়েও ছোট। ও আমাদের মতো অতটা শক্ত কিংবা চতুর নয়। শিফাত ভাইয়ার মতো মানুষের সাথে আমার বোনকে বিয়ে দেওয়ার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। রুশদির সোজা সাপটা অস্বীকৃতিতে সানজানা খানের ভ্রু কুঁচকে এলো। তীক্ষ্ণ চোখে রুশদির দিকে তাকিয়ে তিনি প্রশ্ন করলেন, কেন রুশদি, সিফাতের কিসে কমতি আছে যে তুমি এত জোর দিয়ে না বলছো? রুশদি এবার কোনো রাগঢাক রাখল না, বরং ধীর স্থির কিন্তু কঠোর গলায় সিফাতের চারিত্রিক দিকগুলো তুলে ধরল। শিফাত ভাইয়াকে আমি যতটুকু চিনি তাতে এটুকু বলতে পারি তিনি বড্ড উচ্ছৃঙ্খল। রাত বিরেতে নাইট ক্লাব আর বেপরোয়া জীবনই তার আসল পরিচয়। এছাড়া তিনি সব সময় বাহ্যিক সৌন্দর্য খোঁজেন, অথচ আমার মিতু মেয়েটা মায়াবী হলেও শ্যামলা। শিফাত ভাইয়া কোনোদিন মিতুকে মন থেকে গ্রহণ করবে না। শুধু শুধু আমার বোনটাকে অসম্মানিত করার কোনো মানেই হয় না। দয়া করে ফুপি এই বিয়ের কথা আর তুলবেন না। রুশদির কথাগুলো শেষ হওয়ার আগেই সানজানা খান ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে তুললেন। কফির কাপটা টেবিলে রেখে খুব শান্ত স্বরে বললেন, কিন্তু মিতু তো সিফাতকে পছন্দ করে। কথাটা যেন রুশদির কানে তপ্ত সীসার মতো বিঁধল। বিস্ময়ে স্তব্ধ হয়ে সে অস্ফুট স্বরে কেবল বলতে পারল, কি? সানজানা খান এবার রুশদির চোখের মণি বরাবর তাকিয়ে বললেন, হ্যাঁ রুশদি, ঠিকই শুনেছ। আমি মিতুর সাথে কথা বলেছি, ও নিজেই আমাকে বলেছে ও সিফাতকে পছন্দ করে। এই বিয়েতে মিতুর পূর্ণ সম্মতি আছে। সানজানা খানের রুম থেকে বেরিয়ে রুশদি সোজা গেস্ট রুমে মিতুর কাছে চলে গেল। মিতু তখন বিছানায় আপন মনে বসেছিল। রুশদি ওর সামনে দাঁড়িয়ে খুব শান্ত কিন্তু কাঠিন্য মাখা স্বরে বলল, ব্যাগ গুছিয়ে নে মিতু, এই বাড়িতে তোকে আর থাকতে হবে না। মিতু অবাক হলো, কোনো পাল্টা প্রশ্ন করল না। বড় বোনের চোখের ভাষা সে চেনে। নিচু স্বরে শুধু বলল, আচ্ছা আপু। রুশদি দাঁড়িয়ে মিতুর ব্যাগ গোছানো দেখছিল। ওর বুকের ভেতরটা হাহাকার করে উঠছে। সিফাতকেও খুব কাছ থেকে দেখেছে। ওই ছেলেটা একটা চোরাবালি, যার উপর পা রাখলে তলিয়ে যাওয়া নিশ্চিত। মিতু নিতান্তই সরল। সে হয়তো সিফাতের বাহিক চাকচিক্য আর চপলতায় মুগ্ধ হয়েছে, কিন্তু রুশদি তো জানে এই আকর্ষণের শেষ গন্তব্য হলো এক টুকরো জাহান্নাম। সে কোনোভাবেই নিজের আদরের বোনটাকে জেনে শুনে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারবে না। রুশদি আবার বলল, আমি তোর ভাইকে বলে তোর ফ্লাইটের টিকিট কেটে দিচ্ছি। আমি নিজে তোকে এয়ারপোর্টে দিয়ে আসবো। চট্টগ্রাম পৌঁছানোর পর উজান তোকে পিক করে নেবে। মিতু বাধ্য মেয়ের মতো ব্যাগ গোছাতে শুরু করলো। রুশদি দীর্ঘশ্বাস ফেলে মিতুর কাছে গিয়ে দাঁড়ালো। ওর মাথায় হাত রেখে খুব নরম গলায় বলল, মিতু শোন, বলো। তুই এখন টিনেজার। এই বয়সে সামান্য অ্যাটেনশন বা কারো ব্যবহারে আকর্ষণ বোধ করাটা খুব স্বাভাবিক, কিন্তু ভুল মানুষের মোহে পড়ে জীবনটা নষ্ট করার চেয়ে সত্যিটা জেনে আগে ভাগেই দূরে সরে যাওয়া ভালো। শিফাত ভাই একজন প্লে বয় ছাড়া আর কিছুই না। মেয়েদের সাথে ফ্লার্ট করা তার নেশা। তোর সাথেও হয়তো তেমনই কিছু করেছেন, যা তুই সত্যি মনে করে বসে আছিস। তুই তাকে চিনিস না মিতু। বড়লোক বাবার বখে যাওয়া সন্তান তিনি। প্রতিদিন নেশা করা, রাত বিরেতে ক্লাবে পড়ে থাকা, এসবই তার জীবন। আরও এমন সব কাজ তিনি করেন যা মুখে আনাই পাপ। রুশদির প্রতিটা শব্দ যেন ধারালো তীরের মতো মিতুর নরম হৃদয়ে বিঁধতে লাগলো। বেশিরভাগ মেয়েরাই ভুল মানুষের প্রেমে পড়ে। এই রূঢ় সত্যটা মিতু আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে।
সে ভেবেছিল সিফাত হয়তো অন্যদের চেয়ে আলাদা, কিন্তু রুশদির বর্ণনা সিফাতের যে বীভৎস রূপটা তার সামনে তুলে ধরলো, তাতে মিতুর সাজানো স্বপ্নগুলো মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। প্রথম ভালোবাসার অঙ্কুরটা যে এত যন্ত্রণাদায়ক হবে তা মিতু কল্পনাও করেনি। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, তার গলা ঠেলে কান্না আসছে, কিন্তু সে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সেদিন বিকেলেই মিতু চট্টগ্রাম চলে গেল। যে একরাশ মুগ্ধতা, প্রেম আর উড়ন্ত মন নিয়ে সে এই বাড়িতে পা রেখেছিল, ফেরার পথে তার ঝুলিতে রইল কেবল এক বুক হাহাকার আর ভাঙা হৃদয়ের টুকরো। মিতু অন্তত সিফাতের মতো বিষাক্ত মানুষের থেকে বেঁচে গেল। শুরুতে কয়েকদিন খুব কষ্ট হবে ঠিকই, কিন্তু সময়ের সাথে সাথে মিতু নিজেকে সামলে নেবে, এই ভেবেই রুশদি এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল। বারান্দার বসে রুশদি একটা উপন্যাস পড়ছিল, কিন্তু বইয়ের সাদা পাতায় কালো হরফগুলো কেন যেন বারবার ঝাপসা হয়ে আসছিল। চোখের সামনে ভাসছে মিতুর সেই বিষাদ মাখা মুখটা। মেয়েটা যাওয়ার সময় নিজেকে যতটা স্বাভাবিক দেখানোর চেষ্টা করছিল, আদতেও কি ততটা স্বাভাবিক আছে? প্রথম প্রেম, বড় কোনো আঘাত পেলে মনটা যে আয়নার মতো ভেঙে যায় তা রুশদি খুব ভালো করেই জানে। রুশদির নিজের মনটাও আজ খুব একটা ভালো নেই। সকালে ফারাজের সঙ্গে একচোট কথা কাটাকাটি হয়েছে। ঝগড়ার কারণ সেই পুরনো ফারাজের কাজের চাপ। মানুষটা একজন দক্ষ পাইলট, আকাশে ডানা মেলাই যার নেশা, কিন্তু সেই পেশার পাশাপাশি আবার বিজনেস নিয়েও তাকে মাথা ঘামাতে হয় কেন? একটা মানুষ আর কত করবে? একটা মানুষ দুইটা প্রফেশন কিভাবে সামলায়? ছুটির দিনগুলোতে যখন বাড়িতে সবার সাথে সময় কাটানোর কথা, তখন তাকে ফাইলপত্র নিয়ে অফিস করতে হয়। ডাবল চাপের কোনো মানে হয় না। যদি অত ব্যস্ততার মাঝেও ফারাজ রুশদি আর শেরকে সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করে, তবুও রুশদির অভিযোগ শেষ হয় না। হাতের উপন্যাসটা টেবিলের উপর রেখে রুশদি ফারাজকে কল করলো। ফোনটা কয়েকবার বাজার পর ওপাশ থেকে ফারাজের সংক্ষিপ্ত উত্তর এলো, সে খুব ব্যস্ত, কথা বলবে পরে। রুশদি আর কথা বাড়ালো না, লাইনটা কেটে দিল। মাঝে মধ্যে ফারাজের এই ব্যস্ততাগুলো তার ভীষণ অসহ্য লাগে। নিজের অস্থিরতা কাটাতে রুশদি শেরকে খুঁজে বের করলো। সামনে ওর পরীক্ষা, অথচ ছেলেটার পড়ার চেয়ে খেলার দিকেই ঝোঁক বেশি। রুশদি কড়া গলায় শেরকে ডেকে পড়ার টেবিলে বসালো। মনে মনে ঠিক করলো এবার আর কোনো ছাড় নয়। পরীক্ষার রেজাল্ট খারাপ হলে এর দায় সে শেষ পর্যন্ত তার উপরেই আসবে। শানের অস্থিরতা আর সীমা ছাড়িয়ে গেছে। তিথি হুট করেই এভাবে লাপাত্তা হয়ে যাবে তা সে কল্পনাও করতে পারেনি। ক্লাবে গিয়ে কতবার যে ফোন বের করে ডায়াল করেছে তার ইয়ত্তা নেই, কিন্তু ওপাশ থেকে কেবল যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসে। ফোনটি বন্ধ। অন্যের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছে, ওর বাসার খোঁজ নিতে চেয়েছে, কিন্তু তিথি যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। সিফাতের বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠছে। শেষবার যখন তিথির সঙ্গে দেখা হয়েছিল, মেয়েটার কথাবার্তা কেমন যেন অসংলগ্ন আর রহস্যময় ঠেকছিল তার কাছে। পাগলের মতো শহর চষে বেরিয়ে শেষ পর্যন্ত কোনো কুল না পেয়ে শান সোজা এসে হাজির হলো রুশদির কাছে। রুশদি তখন ভ্রুকুচকে শেরকে পড়াতে ব্যস্ত। শানের বিধ্বস্ত চেহারা আর উদ্ভ্রান্ত দৃষ্টি দেখে সে কিছুটা অবাক হলো। সিফাত কোনো ভূমিকা না করেই বলে উঠল, ভাবি, তিথির কোনো খবর জানো? রুশদি পড়ার বই থেকে চোখ সরিয়ে শান্ত গলায় পাল্টা প্রশ্ন করল, খবর বলতে কি হয়েছে? তিথির ফোন কেন বন্ধ? কতদিন ধরে ওকে পাচ্ছি না আমি, কোনোভাবে ওর সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। শানের কণ্ঠে এক অদ্ভুত আতঙ্ক। অনেকদিন ধরে বন্ধ মানে? আমি তো সেদিন ওর সাথে কথা বললাম। শান এবার যেন ভেঙে পড়ল। বিছানায় গিয়ে ধপাস করে বসে পড়ে বলল, জানি না ভাবি, ইদানিং ও কেমন যেন হয়ে গেছে। আগামাথা ছাড়া কথা বলে, শুধু কাঁদে। কি হয়েছে ওর আমি কিছুই বুঝতে পারছি না। কার কাছে গিয়ে ওর খোঁজ নেব? ও তো মামার কাছে থাকতো, তাই না? আমাকে ওর মামার নাম্বার বা বাসার ঠিকানা যা পারো দাও, আমি এখনই ওর কাছে যাব। এই অনিশ্চয়তা আর সহ্য হচ্ছে না আমার। প্রথম প্রেম বলে কথা, একটু পাগলামি তো থাকবেই এ প্রেমে। এছাড়াও শান তিথির প্রতি সিরিয়াস। সে সিফাত নয় যে হাজারটা মেয়ের সাথে ঘুরবে। সে শানান খান, তার শুধু ওই একটা তিথিকেই আজীবনের জন্য লাগবে। ভালোবাসে যে তাকে। শানের এমন অস্থিরতা দেখে রুশদি নিজেকে সামলে নিয়ে একটু হেসে বলল, এত উত্তেজিত হচ্ছ কেন ভাইয়া? তিথি তো আমাকে বললো ওর মামাতো ভাইয়ের বিয়ে, তাই খুব ব্যস্ত। হয়তো সেই কারণেই তোমার সাথে কথা বলতে পারছে না। কয়েকটা দিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে।
শান গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। রুশদির কথায় মন শান্ত না হলেও আপাতত তর্কের শক্তি নেই তার শরীরে। নিচু স্বরে কেবল বলল, আচ্ছা। সেখান থেকে উঠে যাওয়ার সময়ও শানের মাথায় কেবল তিথির সেই বিষাদমাখা মুখটায় ঘুরপাক খাচ্ছিল। কী কারণে মেয়েটা সেদিন এমন করে কথা বলছিল? অনেক দিন পর আজ তিথির ফোনটা বাজলো। অপর প্রান্ত থেকে রিসিভও হলো। শানের বুকের ভেতর জমে থাকা উৎকণ্ঠা এক লহমায় খুশিতে রূপ নিল। সে তীব্র উত্তেজনা আর উদ্বেগ মেশানো গলায় বলে উঠল, হ্যালো তিথি, কোথায় তুমি? এতগুলো দিন ধরে ফোন ধরছো না কেন? ফোনের ওপাশ থেকে ভেসে আসছে বলিউডের চড়া মিউজিকের আওয়াজ। সেই শোরগোলের বুক চিরে তিথির কণ্ঠস্বর কানে এলো। হ্যালো, শুনছেন? শুনছি তো, কিন্তু তুমি ফোন ধরছো না কেন? কোনো মেসেজ সিন করো না, রিপ্লাই দাও না, কি হয়েছে তোমার?